সকলের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমিও স্বপ্ন দেখি আমার গ্রাম হোক আমার প্রিয় শহর। সবশেষে আমার লেখা গানের কলি দিয়ে শেষ করতে চাই। ৭১-এর সেই দিন ভুলিনি আমরা আজও। জাগো আমি গান গাওয়ার জন্য 1 মিনিট অতিরিক্ত সময় দিলাম। বাঙালি জাগো জাগো জাগো, বাঙালি জাগো জাগো জাগো, বাঙালি জাগো। আমরা সেই বঙ্গবন্ধুর অনুসারী, আমরা সেই বঙ্গবন্ধুর আদেশ মেনে চলে। ৭১-এর সেই দিন ভুলিনি আমরা আজও। জাগো জাগো, বাঙালি জাগো জাগো জাগো, বাঙালি জাগো জাগো জাগো, বাঙালি জাগো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে অতিরিক্ত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো বেশি করে ধন্যবাদ আপনার সুন্দর গান শোনানোর জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতে প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম, যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এসছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীনতা যার হাত ধরে। মাননীয় সদস্য, প্লিজ আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করতে চাই। বাংলাদেশের আমাকে বলতে দেন না, প্লিজ অ্যালাউ মি টু স্পিক। আপনি বলবেন, দরকার হলে আপনি অবশ্যই বলবেন। আমি আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে অপরপক্ষ উত্তেজিত হবে এবং সংসদ পরিচালনার ব্যত্যয় ঘটবে। আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক। আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক। স্পিকার, আমরা সংসদে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, 300 সদস্য যদি মাননীয় সদস্য, আপনি কিন্তু সাপ্লিমেন্টারি বাজেটের উপরে বক্তৃতা দিতে দাঁড়িয়েছেন। আমি গভীরভাবে প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। বিএনপির প্রতিষ্ঠাতা প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। আজকের অর্থনৈতিক মুক্তি, সাপ্লিমেন্টারি বাজেটের বাইরে কোনো কথা দয়া করে বলবেন না। আজকে অর্থনৈতিক মুক্তি যেই প্রবাসী শ্রমিকের হাত ধরে এসছে, তার প্রত্যেকটি তার অবদান মাননীয় স্পিকার। আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী, যিনি কোনোদিন কোনো আসনে আমি আহ্বান জানাচ্ছি ঢাকা 6 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ। মাননীয় সদস্য, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি তো আপনার হিমালয়ের পাহাড়ের মতো আপনার মন, ইচ্ছে করলে আপনি 10 মিনিটও বাড়াইতে পারেন। আমি সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে গিয়ে অবাক বিস্ময়ে এই সংসদে দাঁড়িয়ে শুনতেছিলাম সবার বক্তৃতা। খুব ভালো লাগছিল। এই নিয়ে আমার 4 বার সংসদে আসা, কিন্তু সব সংসদ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, লেখাপড়া আছে। আমার বক্তব্যের প্রথম আমি আমাদের ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার। বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার। বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার। শুরু করছি। মাননীয় গণতন্ত্রের চর্চা করলে খুব ভালো কথা, কিন্তু অবৈধও বলবেন, শপথও নেবেন এবং সবকিছুই সেই একজন সংসদ সদস্যের যা সেই প্রাপ্য সেটাও নিশ্চয়ই নেবেন। ইট ইজ এ ম্যাটার অফ রাইট উইথ ইউ। কিন্তু এই আপনাদের বক্তব্য শুনলে মনে হয় জলে নামবো, জল ছিটাবো, জল তো ছোবো না, আমার মাথার বেনি নীরবে, চুল ভেজাবো না। মাথার বেনি আপনারা ঠিক রেখা
চুল না ভিজে আপনারা গণতন্ত্রের চ্যালেঞ্জ করছেন, নির্বাচনের প্রশ্নবিদ্ধ করছেন। তারিখ 4 এপ্রিল আরেকটু আমি যোগ করি, খুব আপনারা শুনে হয়তো খুশি হবেন। এই যে আমরা বলছি জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রনায়ক, আজকে সারা পৃথিবীর মানবতার নেত্রী তিনি, এই জননেত্রী। এই নিউজউইক পত্রিকা 25শে আগস্ট রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা হয়েছে। সেপ্টেম্বরের 29 তারিখে আবার নিউজউইক কভার করেছে শেখ হাসিনা ইজ দ্য হিরোইন, শেখ হাসিনা ইজ দ্য হিরোইন। এই হলো আমরা যে রাজনীতি করি সেই রাজনীতির একই ধারা। প্রিয় ভাই ও বোনেরা, সন্ত্রাসের কথা বলেছে, বিচারহীনতা। মাননীয় মন্ত্রী, প্রিয় ভাই ও বোনেরা, চলবে না। প্লিজ লুক এট মি, প্লিজ লুক এট মি। আমি দুঃখিত মাননীয় স্পিকার, আমরা তো মাঠে মেঠো বক্তৃতা করার মানুষ, এটা এসে যায়। তো যাই হোক, মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয় বলতে, এইবার বাজেটের সম্পূরক বাজেটের আলাপে এসছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের ব্যাপারে কথা বলা হয়েছে। তার একটি হচ্ছে নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, এই নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে, সেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে তার প্রত্যেকটিতে স্পষ্ট হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমার একটি কথায় সারা সংসদ উত্তপ্ত হয়েছে। কলামের পর কলাম লেখা হয়েছে, সেই কলামে যে ভাষা ব্যবহার করা হয়েছে মাননীয় স্পিকার, কোন সভ্য জগতের মানুষ, কোন সভ্য লেখক ওই ভাষায় কলাম লিখতে পারে না। যাই হোক, সেই ব্যাপারে না হয় কথা নাই বললাম মাননীয় স্পিকার। তারপরে আমি বলি যে কি ধরনের নির্বাচন হয়েছে সেইটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের 65(2) ধারায় যেটা বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে। তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক থেকে থাকে আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসছেন। বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় জেনেও মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ আমাদের যে সীমিত স্পেস, কারণ আমাদের মিটিং করতে দেয়া হয় না, জনসমাবেশ করতে দেয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা, জনগণের কথা, মানুষের কথা, আমাদের নেতা কর্মীদের কথা বলতে পারবো। মাননীয় স্পিকার, আমার দুর্ভাগ্য এই 300 আসন যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ মাননীয় সদস্য, প্লিজ লিসেন টু মি। মাননীয় সদস্য, আমি আপনাকে প্রথমেই আমি আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে মাননীয় যে স্পিকার, আমি বিনয়ের সঙ্গে আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা আমাকে এক্সপান্স করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপান্স, কিন্তু আমাকে যেটা এক্সপান্স করতে হবে এই কথাটা দয়া করে বলবেন না। সেটা আপনার এখতিয়ার মাননীয় আপনি বসেন, আপনি বসেন, প্লিজ সিট ডাউন। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই। মাননীয় স্পিকার, শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত 1 বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450। বাংলাদেশে সড়ক, রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে মাননীয় স্পিকার সড়ক, রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে। এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার, যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে, যেই অবস্থার মধ্যে আমরা পড়ি, তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন, মাননীয় স্পিকার, প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার, একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না। আমি আমার বক্তব্যের আবারও বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। সুতরাং যখন সত্য কথা একজনও বলে মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ফ্লোর দেওয়ার সময় আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম
যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন। আবারও পরে বলেছি যে আপনি সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখবেন। আপনি সম্পূরক বাজেটকে বাদ দিয়ে আপনি যে সমস্ত বিষয়গুলোতে বক্তব্য রেখেছেন এবং যে সমস্ত আনপার্লামেন্টারি ওয়ার্ড এখানটায় ইউজ করেছেন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো। এবারে আগে জাতীয়তাবাদী দলের সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে উনার 10 মিনিটের বক্তব্যে একটা শব্দ সম্পূরক বাজেট সম্পর্কে ছিল না এবং তারা এই 18-19 অর্থ বছরের সম্পূরক বাজেট সম্পর্কে আমরা এই ধারণাই পেলাম যে এই জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, উনি 10 মিনিট বক্তব্যে একটা সেকেন্ডও এই সম্পূরক বাজেটের বিরোধিতা করতে পারেননি, সমালোচনা করতে পারেননি এবং উনি যে অসংসদীয় ভাষায় যে সকল অশ্লীল কথাবার্তা এখানে বলে গেলেন এবং যেই মহান জাতীয় সংসদে উনি শপথ নিয়েছেন একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার, আজকে সেই সংসদ সম্পর্কে উনি যে ধরনের সমালোচনা এবং অসংসদীয় ভাষায় কথা বলে গেলেন, এর মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে আসলে জাতীয়তাবাদী দলের এই বাজেটের বিরুদ্ধে যৌক্তিক কোনো সমালোচনা করার তাদের কোনোই অধিকার না, নেই। মাননীয় প্রতিমন্ত্রী, আমি কিন্তু ইতিমধ্যেই জি। তিনি যে সমস্ত অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন বা শব্দ ব্যবহার করেছেন এবং সম্পূরক বাজেটের বাইরে যে কথাগুলো বলেছেন, আমি প্রসিডিংস থেকে সেটা এক্সপান্স করতে বলেছি। ধন্যবাদ মাননীয় সুতরাং স্পিকার। এই বিষয়ে আপনার আর কোনো বক্তব্য না দিলেও ধন্যবাদ। কোনো অসুবিধা নেই। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমার একজনের আলোচনা খুবই ভালো লেগেছে। এই যে আমাদের বিএনপির সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ সাহেব, উনি চমৎকার কোরআন হাদিসে উদ্ধৃতি করে চমৎকার ভালো বক্তৃতা করেন। এইটা আমার কাছে খুবই ভালো মনে হয়। এর হইচই করে কিছু নেই। আমরা সবাই জানি যে নামাজ, হজ, যাকাত এই ফরজগুলো হচ্ছে আমাদের প্রধান জিনিস। আমরা সবাই এটা পালন করতে বাধ্য। কিন্তু এর পাশে যদি আপনি ঈমান ঠিক না রাখেন, আপনি নামাজও পড়বেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদও পড়েন, প্রতি বছর হজে যান, প্রতি বছর আপনি যাকাত দেন, রোজা রাখেন, কিন্তু ঈমানটা আপনি ঠিক রাখেন না। ঈমানের কন্ডিশন হচ্ছে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। উনি দুদক অফিসে গিয়েও বলে আসছেন। এইটা হলো ঈমানের লক্ষণ। উনি একজন ইমানদার মাননীয় সংসদ সদস্য, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি ওনার মূল বাজেটে উনি বলবেন যে এই যে একটা পদ্মা ব্রিজ আমাদের হচ্ছে, বাংলার ইতিহাসে একমাত্র শেখ হাসিনা এই পদ্মা ব্রিজটা করতে সাহস করেছেন, আর এই দুঃসাহসকে করে নাই। উনি বলবেন ইমান নিয়ে, একজন ইমানদার খাঁটি মুসলমান হিসেবে উনি বলবেন যে পায়রা সমুদ্র বন্দর আমাদের জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধিতে দক্ষিণাঞ্চলে আমাদের জীবন মান উন্নত ঘটেছে, এটা বলতে হবে। কারণ সত্য কথা বলা হলো আমাদের ইমানের লক্ষণ। ওনাকে বলতে হবে যে এই যে মেট্রো রেল আমাকে যাতায়াতের জন্য যোগাযোগের একটা যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের সমস্ত জায়গা, বড় বড় শহরের 4 লেনগুলো আজকে সাক্ষ্য দেয় এই বাংলাদেশ উন্নয়নের সড়কে এখন চলছে। মাননীয় স্পিকার, রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে নবাবগঞ্জ 3। জি, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি সম্পূরক বাজেটের আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শুধু নয়, বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি অবদান রেখেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, যিনি আমাকে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে নির্বাচনে মনোনয়ন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের কাছে ভোট চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যার মাধ্যমে আমি চতুর্থবারের মতো জাতীয় সংসদে প্রবেশ করতে পেরেছি। যিনি আজকে সরকারের প্রতিহিংসার শিকার, যিনি আজকে আইনের যে শাসন সেখান থেকে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি এই সম্পূরক বাজেটের অবশ্যই আমি আলোচনায় স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে যে বাজেট প্রণয়ন করা হয়, একটি আর্থিক বছরের একটা যে বিবৃতি তৈরি করা হয়, আয় ব্যয়ের হিসাব নিকাশ দেওয়া হয়, সেটি বছরের শেষে অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে, এটি স্বাভাবিক। কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সময় আমরা যখন লক্ষ্য করব যে কোন কোন মন্ত্রণালয় কোন কোন বিভাগে